নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের ৭৯ থেকে ৯৪ নম্বর পৃষ্ঠার পাঠ্য ও প্রশ্ন উত্তরগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। দাঁতের যত্ন। আমাদের সকলেরই মুখের মধ্যে দাঁত আছে, তার কিভাবে যত্ন নেব এই চ্যাপ্টারটা পড়লে আমরা বুঝতে পারবো। কি দিনে দুবার করে দাঁত মাজতে হয়, ভালো করে খাবার পর মুখ ধুতে হয়, মুখ পরিষ্কার করতে হয়, দাঁত এইভাবে যত্ন নিতে হয়। আবার দাঁতের ফাঁকে খাবার ঢুকে গেলে খাবার থেকে জীবাণু বাসা বাঁধে, সেখান থেকে দাঁত খারাপ হয়ে যেতে পারে। তাই দাঁত কিভাবে যত্ন নেব এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়বে। এবার 3টে প্রশ্ন উত্তর আছে, আমরা দেখে নেব। আমাদের দাঁত মাজা দরকার কেন? দাঁত ভালো করে মাজতে হয়, দাঁত না মাজলে মুখে দুর্গন্ধ হয়, তাই দাঁত মাজা দরকার। দাঁতে পোকা জন্মাবে, নানান রোগের সৃষ্টি হবে। দাঁত কখন এবং কিভাবে মাজা দরকার? দাঁত দিনে অন্ততপক্ষে 2বার মাজতে হবে। শুধু মাজলে হবে না, কোনো কিছু খাবার পর ভালো করে মুখ ধুতে হবে। টুথব্রাশ বা নিমের দাঁতন দিয়ে দাঁত মাজা যেতে পারে। 3 আছে দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে কি সমস্যা হতে পারে? দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে ওই খাবারের টুকরো খালি চোখে দেখা যায় না, এমন সব জীব বাসা বেঁধে থাকে। এই সব জীবেরাই দাঁতকে খারাপ করে দেয়। খারাপ দাঁতকে পরে তুলে ফেলতে হয়, তা নয়তো দাঁতে সংক্রমণ হতে পারে এবং গভীর সমস্যাও দেখা দিতে পারে। এবার দেখো কি বলেছে, তোমার বা তোমার বন্ধুদের কারোর কি কখনো দাঁতের সমস্যা হয়েছে? বন্ধু এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে নিচের ফাঁকা স্থান পূরণ করো। দেখো কি আছে, প্রথমে আছে দাঁতের সমস্যায় দাঁতে ব্যথা কেন হয়েছে? ব্যাকটেরিয়া থেকে ক্ষত সৃষ্টি হয়েছে। কি করতে হবে? ডাক্তারের পরামর্শ নিতে হবে, না হলে কি হতে পারে? সংক্রমণ হতে পারে। পরে আছে মাড়ি থেকে রক্ত পড়া, দাঁতে খাবার জমে মাড়ি থেকে রক্ত পড়ার রোগ হয়েছে। ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত, না হলে সংক্রমণ হতে পারে। মাড়ি ফুলে যাওয়া, ঠান্ডা লেগে বা খাবার জমে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ভালো করে দাঁত মাজতে হবে, না হলে মুখ থেকে দুর্গন্ধ বের হবে ও দাঁত পড়ে যেতে পারে। দাঁতে কালো ছোপ, নিয়মিত ও দীর্ঘদিন দাঁত না মাজলে এরকম হয়। নিয়মিত দাঁত মাজতে হবে। আর কী হবে? মাড়ি দুর্বল হতে পারে। মুখে দুর্গন্ধ, দাঁত না মাজলে মুখে দুর্গন্ধ হয়। নিয়মিত দাঁত মাজতে হবে, না হলে মাড়ি দুর্বল হতে পারে, শেষ পর্যন্ত দাঁত পড়ে যেতে পারে। পরবর্তীতে আছে দেখো দাঁত নিয়ে নানা কথা। দাঁত নিয়ে নানান কথা এখানে আছে। আমরা খাবার চিবোই কী করে, খাবার কিভাবে ভাঙি, এই সব নিয়ে আলোচনা করা আছে এই চ্যাপ্টারটায়। দাঁতের কি কাজ, ভালো করে চ্যাপ্টারটা পড়বে। আমাদের মুখে ক ধরনের দাঁত থাকে? 4 ধরনের। দাঁতের কি কাজ এখানে আমরা দেখতে পাবো। প্রথমে দেখো খাবারের নাম দেয়া আছে বাদাম। কিভাবে খায়? ভেঙে খায়, দাঁত দিয়ে ভেঙে। তারপর আছে মাংস, কিভাবে খায়? দাঁত দিয়ে ছিঁড়ে। তারপরে আছে চিনির দানা বা মিজরি, কী করে খায়? দাঁত দিয়ে গুঁড়িয়ে। তারপর আছে পাউরুটি, দাঁত দিয়ে কেটে খায়। ভুট্টার দানা, দাঁত দিয়ে ভেঙে। বিস্কুট, দাঁত দিয়ে গুঁড়িয়ে। পাটালি গুড়, দাঁত দিয়ে গুঁড়িয়ে। খোসাসুদ্ধ আম, দাঁত দিয়ে ছিঁড়ে খায়। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? 4 ধরনের দাঁত। দাঁতের 4 ধরনের দাঁত আছে মুখের মধ্যে, ভাঙার, ছেঁড়া, গুঁড়ানোর আর কাটার। এবার দেখো কি বলেছে, বাচ্চাদের কখন কি দাঁত হয়? জন্মের প্রথম দিকে বাচ্চাদের দাঁত থাকে না, সাধারণত 6 মাস পর দাঁত উঠতে আরম্ভ করে। সারা জীবন এই দাঁতগুলো থাকে না, এগুলোকে বলে দুধের দাঁত।
সাধারণত 6 বছর থেকে 12 বছর বয়স অবধি এই দাঁতগুলো থাকে, তারপর আস্তে আস্তে পড়ে যায়। দেখো এখানে কিছু প্রশ্ন উত্তর আছে। জন্মের সময় চোয়ালে কি দাঁত থাকে? না, জন্মের সময় চোয়ালে দাঁত থাকে না। তারপরে 2 আছে, জন্মের কত বয়স পর থেকে দাঁত গজাতে শুরু করে? 6-7 মাস বয়স পর। 3 আছে, আর ওই শিশু 3 বছর বয়সে পৌঁছালে এই দাঁতের সংখ্যা কত হয়? 32টি। কত বছর বয়সে পৌঁছালে দুধের দাঁত পড়ে যায়? 10-12 বছর বয়সে। তারপর যে নতুন দাঁত গজাতে শুরু করে সেগুলো কি সারা জীবন থাকে? হ্যাঁ, 50 বছর পর্যন্ত থাকে, তারপর আস্তে আস্তে দাঁত পড়তে থাকে আর দাঁত ওঠে না। এবার কি বলেছে, তোমার দাঁত ওঠা ও দাঁত পড়ে যাওয়া নিয়ে যে অভিজ্ঞতা সেটা লিখতে বলেছে। তুমি এখানে নিজের মতো লিখতে পারো তোমরা। আমার যখন বয়স 10 তখন দাঁত উঠেছিল, তখন দাঁত পড়ে গিয়েছিল। মায়ের কাছে শোনা 7 মাস বয়সে দাঁত উঠেছিল, আস্তে আস্তে 8 বছর বয়সে দাঁতগুলি আস্তে আস্তে পড়তে শুরু করে। এগুলো তোমরা নিজের মতো করে লিখবে। তারপরে আছে দেখো, পরবর্তী খাবার হজম হলো। কি আছে এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে। দাঁত দিয়ে খাবার কি করে খায়, ভেঙে টুকরো করে খেলে খাবার তাড়াতাড়ি হজম হয়। এবার কিভাবে হজম হয়, খাবারটা নরম কিভাবে হয়? আমাদের মুখের আশেপাশে থাকে লালাগ্রন্থি। লালাগ্রন্থি থেকে রস বেরোয়, সেই লালা রস হজমে সাহায্য করে, যাতে খাবার সহজেই গলা দিয়ে নেমে যায়। এবার দেখো কি আছে, হজম মানে কি? হজম মানে হলো খাবারকে খুব ছোট ছোট কোণায় ভেঙে ফেলা, যাতে ওই কোণাগুলো শরীরে খুব সহজে মিশে যায়। পরবর্তীতে চলে যাও। গলার ভেতরে আশেপাশে 2টো নল থাকে, একটা হচ্ছে শ্বাসনল আর একটা খাদ্যনল। একটা দিয়ে খাবার যায়, তাই খাবার সময় কথা বললে খাবার কখনো কখনো শ্বাসনালীতে ঢুকে যায়, দিয়ে বিপদের আশঙ্কা হয়। আচ্ছা, এবার দেখো কি আছে, খাবার নিচে নেমে কোথায় যায়? ওই নলের থেকে একটা থলি আছে, নলের শেষ প্রান্তে একটা থলি আছে, যাকে বলে পাকস্থলী। ওই পাকস্থলীতে খাবারের কিছুটা অংশ চলে যায়। এরপর কি হয়, নিচে নেমে খাবার পৌঁছায় বড় পেঁচানো নলের মতো একটা অংশে, যাকে বলে অন্ত্র। অন্ত্রের একটা অংশে খাবারের বাকিটা হজম হয়, এটা হলো ক্ষুদ্রান্ত। খাবারের যে অংশটা হজম হয় না তা মল হিসাবে মলাশয়ে কিছুক্ষণ জমা থাকে, তারপর শরীর থেকে বেরিয়ে যায়। তাহলে আমরা এখানে অন্ত, ক্ষুদ্রান্ত, মলাশয়, পাকস্থলী সম্পর্কে জানতে পারলাম। এবার প্রশ্ন উত্তরগুলো এখানে ছবিতে তোমরা দেখতে পারো কিভাবে পাকস্থলী থেকে খাদ্য পরপর মলাশয়ে যাচ্ছে, দেখে নিতে পারো। এবার কোশ্চেনের উত্তরটা দেখে নাও। যদি তোমার খাবার ঠিকমতো হজম না হয় বা দীর্ঘ সময় ধরে মল দেহ থেকে না বেরোয়, তবে কি সমস্যা হতে পারে? খাবার ঠিকমতো হজম না হলে বা দীর্ঘ সময় মল যদি দেহ থেকে না বেরোয়, তাহলে নানা রকম সমস্যার সৃষ্টি হবে। দেহের ভিতরে বায়ু বা গ্যাস তৈরি হবে, যার ফলে ভয়ানক ক্ষতি হতে পারে। ওই বায়ু হৃৎপিণ্ডকে নিচ থেকে চাপতে পারে, হৃদরোগ সম্ভাবনা থাকে। এছাড়া ক্ষুধা নষ্ট হয়। আর মল অনেক দিন ধরে না বের হলে আমাদের শরীরে ইউরিয়া নামক এক ক্ষতিকারক রাসায়নিক পদার্থের সৃষ্টি হতে পারে, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। এর ফলে মানুষের মৃত্যু হতে পারে। এছাড়াও শরীরে নানা রাসায়নিক রূপান্তরের প্রক্রিয়া বিঘ্ন হয়। এবার এই চ্যাপ্টার থেকে আমরা কিছু অতিরিক্ত প্রশ্ন দেখে নেব। চিবিয়ে খেতে হয় কেন? খাবার হজম করার জন্য। দাঁত দিয়ে আমরা খাবারকে কি করি? খাবারকে ভেঙে টুকরো করি। হজমের প্রথম ধাপ কি? খাবারকে ভেঙে টুকরো করা। খাবার সহজেই গলা দিয়ে নেমে যায় কিভাবে?
আমাদের মুখের চারপাশে থাকে কয়েকটা লালাগ্রন্থি। লালাগ্রন্থি থেকে বের হয় লালারস। লালারসে থাকে হজম রস। এছাড়া লালারস খাবারকে দলা পাকিয়ে দেয়, ফলে সহজেই গলা দিয়ে নেমে যায়। পরের প্রশ্ন, আমাদের বিষম লাগে কেন? আমাদের গলার ভেতর পাশাপাশি দুটো নল আছে। একটা নল দিয়ে খাবার যায় আর একটা নল দিয়ে বাতাস যায়। খাবার সময় কথা বললে কখনো কখনো খাবারের টুকরো ভুল পথে ওই বাতাস যাওয়ার নলে ঢুকে যেতে পারে, তখনই বিষম লাগে। শ্বাসনালী কাকে বলে? বাতাস যাওয়ার নলে খাবারের টুকরো ঢুকে গেলে বাতাস যেতে না পারলে দম আটকে আসে, ওই নলকেই শ্বাসনালী বলে। আর গ্রাসনালী কাকে বলে? গলায় থাকা শ্বাসনালী ছাড়া আর একটা নল থাকে, ওই নল দিয়ে খাবার নিচে নেমে যায়, এই নলকেই বলে গ্রাসনালী। পাকস্থলী কাকে বলে? গ্রাসনালীর শেষে একটা থলির মতো অংশ আছে, এখানে খাবার কিছুটা অংশ হজম হয়, একে বলে পাকস্থলী। অন্ত্র কাকে বলে? পাকস্থলীর আরও নিচে নেমে খাবার পৌঁছায় বড় প্যাঁচালো নলের মতো একটা অংশে, এর নাম অন্ত। ক্ষুদ্রান্ত কাকে বলে? অন্তের একটা যে অংশে খাবারের বাকিটা হজম হয় তাকে বলে ক্ষুদ্রান্ত। হজম কিভাবে হয়? খাবারের দলা নল দিয়ে নিচে নেমে আসে, এরপর পাকস্থলীতে পৌঁছায়, তারপর হজমের রসের সঙ্গে মিশে খাবার আরও ছোট কণায় পরিণত হয়। খাবারের কণাগুলি শরীরে রক্তে মিশে যায় কিভাবে? পাকস্থলী থেকে খাবারের কণা অন্ত্রে আসে, এখানে নানা রকম হজমের রসের সাহায্যে খাবারের কণাগুলি আরও ছোট হয়। খাবারের কণাগুলি এইভাবে ছোট হতে হতে শরীরে রক্তে মিশে যায়। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।